স্বাগত জানাচ্ছি প্রবাসের সংবাদে। সঙ্গে আছে আমি কাজী আয়েশা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেয়ার পরই ঢাকা দিল্লির সম্পর্কে আসে শীতলতা। প্রতিবেশী দুই দেশের অর্থনীতিতেও পড়ে নেতিবাচক প্রভাব। তবে সম্প্রতি বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী বাড়ছে কলকাতায়। যাত্রী বাড়ায় স্বাভাবিক হচ্ছে কলকাতার মার্কুইজ স্ট্রিট। সীমিত সংখ্যায় ছাড়া হচ্ছে ভ্রমণ ভিসাও। এমন আবহে ঢাকা দিল্লি সম্পর্ক ফের স্বাভাবিক হবে বলে আশা করছে কলকাতাবাসী। কলকাতা থেকে ভাস্কর সর্দারের প্রতিবেদনে বিস্তারিত। স্বাভাবিক হচ্ছে কলকাতা। শহরে বেড়েছে পাসপোর্টধারী বাংলাদেশি যাত্রী। গত বছর 5ই আগস্টের পর যেখানে 5 জন যাত্রীর দেখা মিলত না, সেখানে এখন প্রায় সব বাস ভর্তি, যার জেরে ছন্দে ফিরছে কলকাতার মার্কুইজ স্ট্রিট। আর এতে খুশি পরিবহন ব্যবসায়ীরাও। আগের চেয়ে প্যাসেঞ্জার একটু বেড়েছে। আপনার এমবাসি থেকে ভিসা দিচ্ছে, মেডিকেল ভিসাগুলি আগের চেয়ে একটু অ্যাভেলেবেল করেছে। আর হচ্ছে এখান থেকেও প্যাসেঞ্জার ভালোই হচ্ছে। বাংলাদেশ থেকে ভালো যাত্রী আসতেছে, আমাদের তিনটা গাড়ি প্রায় ফুল আসতেছে। বাঙালি যাত্রী বাড়ায় ব্যস্ততা বেড়েছে কলকাতার হাসপাতাল এবং মেডিকেল আউটলেটগুলোয়। ট্রিটমেন্টের জন্য রোগীদেরকে তারা ভিসা দিচ্ছে, কিন্তু আমাদের যেমন রোগীরা উপকৃত হচ্ছে। মোটামুটি 20-30% পেশেন্ট আসছে। অপরদিকে শহর কলকাতা আগের মতোই নিরাপদ আছে, এমনটাই জানাচ্ছেন বাংলাদেশিরাও। আমি মেডিকেল ভিসায় আসছি, ঘুরতে বা চিকিৎসা করছি, একটু ঘুরছি। মানে আমরা বাংলাদেশেও যেমন থাকি, আমরা এখানেও তেমন রয়েছি। আমাদের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ বন্ধুত্ব তো থাকা উচিত, অবশ্যই উচিত। তথ্য বলছে প্রতিদিন শুধুমাত্র বেনাপোল পেট্রাপোল সীমান্ত দিয়ে প্রায় 2000-এর বেশি যাত্রী যাতায়াত করছেন। যাত্রী বাড়ছে বিমান এবং অন্যান্য সীমান্ত দিয়েও। অপরদিকে জানা যাচ্ছে সীমিত পরিমাণে ভ্রমণ ভিসা ছেড়েছে ভারত, আর এর জেরে প্রায় সবকটি ভিসা সচল হচ্ছে। হয়তো আর কিছুদিন ঢাকা দিল্লির সম্পর্ক স্বাভাবিক হতে, আর সেই আশায় বুক বেঁধেছে কলকাতার মার্কুইজ স্ট্রিট। ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা। ইতালির রাজধানী রোমে সন্ত্রাসী হামলায় 3 বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহতদের মধ্যে রয়েছেন বিএনপির ইতালি শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত 11:30টার দিকে তরবেলা মোনাক্কা এলাকায় রতনের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে একদল সন্ত্রাসী প্রবেশ করে ক্যাশ বাক্স লুটের চেষ্টা চালায়। বাধা দিলে রতন ও কর্মচারীদের উপর গুলি চালানো হয়। রোমের বাংলাদেশ দূতাবাস আহতদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করে সহায়তার আশ্বাস দিয়েছে। রাজনৈতিক অঙ্গন ও প্রবাসী কমিউনিটিতে এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। রোম পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এ বিষয়ে আরো জানাতে ইতালি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, ইতালিতে বাংলাদেশের দোকানে হামলার ঘটনায় কমিউনিটির লোকজন কি বলছে? ইতালিতে কিন্তু আবার একটি প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী প্রতিষ্ঠানের উপরে হামলার ঘটনা ঘটেছে, এবং সেই হামলায় কিন্তু ইতালি বিএনপির একজন বর্ষিয়ান নেতা সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন সহ আরো 3 জন গুরুতর আহত হয়। এর মধ্যে কামরুজ্জামান রতনের অবস্থা প্রাথমিক অবস্থায় খুবই আশঙ্কাজনক ছিল, তবে আজকে পর্যন্ত তার অবস্থাটি একটু উন্নতি হয়েছে। এই ঘটনায় কিন্তু স্থানীয় প্রবাসীরা এবং স্থানীয় বিএনপি নেতারা কিন্তু বিচারের দাবির যে আন্দোলন করে, তারা ভবিষ্যতে আন্দোলনের দিকে নিচ্ছে সিদ্ধান্ত নিচ্ছেন। তারা হচ্ছে থানার সামনে বা স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করে এই সন্ত্রাসী হামলা প্রবাসী বাংলাদেশিদের উপর সন্ত্রাসী হামলা বন্ধের যেসব কার্যক্রম গুলো আছে, সেসব কার্যক্রম তারা চালিয়ে যাবে, এবং স্থানীয় প্রশাসন যেন এই হামলাকারীদের শনাক্ত করে এবং দ্রুত বিচারের মুখোমুখি করে, সে বিষয়ে কিন্তু তারা থানার স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ রাখছে। এ বিষয়ে কিন্তু বাংলাদেশ দূতাবাস কিন্তু আমাদের জানিয়েছে যে তারাও দূতাবাসের পক্ষ থেকে কিন্তু কূটনৈতিক ওয়েতে কিন্তু তারা হচ্ছে স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করছে, এবং স্থানীয় প্রশাসন তাদের হচ্ছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং তদন্ত স্বার্থে যে বিচার আছে সেই বিচারের আশ্বাস দিয়েছেন। তবে আজকে কিন্তু আমি রোম বিএনপির সাবেক, যে ইতালি বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সভাপতি
জনাব সালাম সাহেবের সাথে যোগাযোগ করুন। জনাব সালাম সাহেব কিন্তু আজকে আমাদের জানিয়েছে যে তারা আগামীকাল বা আগামী সপ্তাহের মধ্যে একটি আন্দোলন করতে যাবে, যে বা একটি বিক্ষোভ করতে যাবে, যে বিক্ষোভে হচ্ছে গিয়ে রোম পুলিশের সাথে এবং রোমের বিভিন্ন বড় বড় প্রশাসনিক নেতাদের সাথে তারা বৈঠক করবে, যাতে ভবিষ্যতে বাংলাদেশিদের নিরাপত্তা তারা এখানে তারা দিতে পারে। সেই সাথেও কিন্তু হচ্ছে এই ঘটনায় যে আরো বেশ কয়েকজন আহত হয়েছিল, তবে বিশেষ করে তিনজন গুলিবিদ্ধ হয়। তিনজনের মধ্যে রোমের ইতালির যে বিএনপি সাংগঠনিক সম্পাদক এবং তার বন্ধু জনাব ইউনুস, এবং তার সাথে ছিল হুমায়ুন কবির। তিনজন হচ্ছে গুলিবিদ্ধ হয় এবং শাহিন নামে আরো একজন হচ্ছে তার তিনি গুলিবিদ্ধ না হলেও তিনি শারীরিকভাবে আহত হন এই ঘটনায়। ধন্যবাদ। সাইফুল, আপনাকে ধন্যবাদ। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় 1,87,000 রিঙ্গিত মূল্যের সোনা ও স্মার্টফোন চোরা চালানের অভিযোগে 4 বাংলাদেশি নাগরিককে আটক করেছে মালয়েশিয়ার বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি। সংস্থাটি জানায়, মঙ্গলবার কেএলআই এর টার্মিনাল 1-এ এই অভিযান চালানো হয়। এভিয়েশন সিকিউরিটির সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও প্রোফাইলিংয়ের মাধ্যমে অভিযান সফলভাবে পরিচালনা সম্ভব হয়। পুলিশে মামলা দায়েরের পর তাদেরকে সেলাঙ্গোর ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট ডিভিশনের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিষয়ে পরবর্তী তদন্ত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যুক্তরাজ্য জুড়ে 1 সপ্তাহ ব্যাপী অভিযানে 280 জন আশ্রয় প্রার্থীকে গ্রেফতার করা হয়েছে, যারা ডেলিভারি কোম্পানিতে কাজ করছিলেন বলে অভিযোগ রয়েছে। তাদের মধ্যে অনেকে লন্ডনের হিলিংডন, স্কটল্যান্ডের ডামফ্রিজ ও বার্মিংহামের মতো এলাকা থেকে গ্রেফতার হন। গ্রেফতারকৃতদের মধ্যে 89 জনকে এরই মধ্যে দেশে ফেরত পাঠানোর জন্য আটক করা হয়েছে এবং আরও 53 জনের আশ্রয় সহায়তা পুনর্মূল্যায়ন করা হচ্ছে, যা বন্ধ বা প্রত্যাহারও হতে পারে বলে জানিয়েছে দেশটির সরকার। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযানকে দেশব্যাপী তীব্রতর অভিযান সপ্তাহ হিসেবে বর্ণনা করেছে। এই বিষয়ে জানাতে লন্ডন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ মাসুদ রনি। রনি, যুক্তরাজ্যে যারা অবৈধভাবে কাজ করছেন তাদের বিরুদ্ধে অভিযান চলছে, এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? জি রনি, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। যুক্তরাজ্যে যারা অবৈধভাবে কাজ করছেন তাদের বিরুদ্ধে অভিযান চলছে, এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। আপনারা জানেন যে এই ব্রিটেনে অবৈধভাবে অনেক মানুষ রয়েছেন। এর মধ্যে অনেকে আবার ওই যে এখানে উবার, যাত্রী এবং ডেলিভারি সহ বিভিন্ন কোম্পানি রয়েছে যারা এই যারা অ্যাপস ব্যবহার করে এখানে সাইকেল এবং মোটরসাইকেল দিয়ে ডেলিভারি দিয়ে থাকেন এবং ইনকাম করে থাকেন। তো দীর্ঘদিন ধরে সরকার এদেরকে নিয়ে কোম্পানির সাথে বেশ বৈঠক করেছিল, যে তাদের এখানে একটা অভিযোগ ছিল যে এখানে যারা অবৈধভাবে ডেলিভারি দিয়ে থাকেন এরা অন্যের নামে, অন্যের আইডি দিয়ে এখানে কাজ করে থাকেন। এই বিষয়টা নিয়ে সরকার দীর্ঘদিন ধরে কোম্পানির সাথে দেন দরবার করে আসছিল। এর ধারাবাহিকতা কোম্পানিগুলো তাদেরকে তথ্য দিতে আগ্রহ প্রকাশ করে এবং সেই আগ্রহ প্রকাশ করে এবং এর ফলেই এই যে দরপাকড় দীর্ঘদিন ধরে সরকার করছে, এই অভিযানের অংশ হিসেবে তারা এই যে ডেলিভারি কোম্পানিতে এবং জাস্টিস উবারে যারা কাজ করছে তাদেরকে রেড দিচ্ছে। তো গত সপ্তাহে আপনারা জানেন যে প্রচুর মানুষকে প্রায় 1,700 জনকে গ্রেপ্তার করেছিল। সেই 700 জন থেকে তারা আটক করেছে 280 জনকে। আমেরিকাতে আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প এই সাঁড়াশি অভিযান চালিয়েছিল। সেই সাঁড়াশি অভিযানকে ফলো করে যুক্তরাজ্য সরকার কিন্তু হার্ড লাইনে চলে গেছে এবং এখানে আপনারা জানেন যে প্রতিদিন, আগে আমরা যেখানে জানতাম যে রেস্টুরেন্ট এবং কিছু কিছু এশিয়ান প্রতিষ্ঠানগুলোতে অভিযান চালানো হতো, কিন্তু দুঃখজনক হলে সত্য এখন এমন কোনো প্রতিষ্ঠান নেই, ইংলিশ বলেন, বাংলাদেশি বলেন, এশিয়ান বলেন, আফ্রিকান বলেন, প্রতিটি প্রতিষ্ঠানে অভিযান চালাচ্ছে এবং মানুষজনকে আটক করছে। এ কারণে বিশেষ করে বাংলাদেশ কমিউনিটিতে আতঙ্ক বিরাজ করছে। অনেকে কাজকর্ম ছেড়ে দিয়ে নিদারুণ কষ্টে দিন অতিবাহিত করছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রনি, আপনাকে ধন্যবাদ।
গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্দোলনের গুরুত্ব দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করেছে বাংলাদেশ দূতাবাস আম্মান। মঙ্গলবার সকালে দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা অংশ নেন। দিনের কর্মসূচি শুরু হয় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। রাষ্ট্রদূত নূরে হেলাল সাইফুর রহমান সহ প্রবাসী বক্তারা ২৪ সালের ৫ আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং আপ্যায়নের আয়োজন করা হয়। গাজীপুরে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের বর্বরচিত হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং খুনিদের বিচারের দাবিতে প্রতিবাদ সভার আয়োজন করেছে বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন কুয়েত শাখা। নাসিরুদ্দিন খোকনের সভাপতিত্বে এবং আহাদ আম্বিয়া খোকন ও আলাল আহমেদের যৌথ সঞ্চালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সভাপতি মঈনুদ্দিন সরকার সুমন। বিশেষ অতিথি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আহ জুবেদ, মোহাম্মদ হেফজু, রবিউল ইসলাম এবং সভায় বাংলাদেশের জাতীয় মিডিয়ার কুয়েত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নিউজ 24 শুধু দেশে নয়, প্রবাসীদের হৃদয়েও সেতুবন্ধন। এই স্লোগান হৃদয়ে ধারণ করে বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ 24-এর 10ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুয়েতে আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 10 আগস্ট খাইতান রাজধানী প্যালেস হোটেলে নিউজ 24 দর্শক ফোরাম কুয়েতের সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে ও মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদ ইকবাল আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত বিএনপির সিনিয়র নেতা শোয়েব আহমেদ, আক্তারুজ্জামান শামস, সাংবাদিক মঈনুদ্দিন সরকার সুমন সহ প্রবাসী সাংবাদিক, সংগঠক ও সামাজিক নেতৃবৃন্দ। সিলেট জেলার ওসমানীনগর উপজেলার দয়ামির ইউনিয়নের খন্দকার বাজার উচ্চ বিদ্যালয়ের যুক্তরাজ্যে বসবাসরত প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি লন্ডনের একটি রেস্তোরাঁয় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে যোগ দেন প্রাক্তন শিক্ষার্থীরা। প্রধান অতিথি ছিলেন করবী কাউন্সিলর সাবেক মেয়র মুজিবুর রহমান আসকির। বিশেষ অতিথি ছিলেন আমেরিকা প্রবাসী লিপি খানম, আলম খান, বেবি ও সিপি খানম। সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্র জামাল আহমদ খান এবং সঞ্চালনা করেন আব্দুর রহিম মুজিব। হইহুল্লোড় ও আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে লন্ডনে অনুষ্ঠিত হল প্রবাসী শিক্ষার্থীদের উদ্যোগে প্রথম সিলেট নির্মাণ স্কুল ক্রিকেট লেজেন্ডস ট্রফি। বৃহস্পতিবার দুপুর 1টায় 7 কিং পার্কে অনুষ্ঠিত ফাইনালে শাহজালাল জামিয়া ইসলামিয়া স্কুল চ্যাম্পিয়ন হয়। ফাইনালে দলের জাহিদ 54 রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচ সেরা নির্বাচিত হন। পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক জনি এবং সর্বোচ্চ উইকেট শিকারী আবু জায়েদ রাহি। 4টি স্কুল শাহজালাল জামিয়া ইসলামিয়া, দি এইডেড হাই স্কুল, সরকারি পাইলট স্কুল ও ব্লুবার্ড হাই স্কুল অংশ নেয় এই প্রতিযোগিতায়। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ রেজাউল হাসান কয়েস লুদি, ক্রীড়া ব্যক্তিত্ব শহীদুল আলম রতন, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট রফিক হায়দার সহ বিশিষ্টজনেরা। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। রংপুরে আইন শৃঙ্খলা কমিটির বৈঠকে কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরুদ্দিন। সিসি জানান, উপায় না থাকায় বিতর্ক থাকলেও বিগত নির্বাচনে জড়িত প্রিজাইডিং ও পোলিং এজেন্টদের দিয়েই এবার হতে পারে জাতীয় নির্বাচন। রংপুর থেকে রেজাউল করিম মানিকের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বিগত 3 নির্বাচনের বিতর্কিত কর্মকর্তারা আসছে সংসদ নির্বাচনে দায়িত্বে থাকবেন কিনা এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা। কোনো কোনো মহল থেকে উঠেছে তাদের বিচারের দাবিও।
এই নির্বাচনের মূল কাজটা তো ওনাদেরই আসলে, সুতরাং ওনাদেরকে তো বাদ দিয়ে তো আমরা চিন্তাও করতে পারি না। শনিবার রংপুরে মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার জানান, আগের 3 নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তাদের কারণে ভোটে আস্থা হারিয়ে ফেলেছিল জনগণ। সে আস্থা ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ। তবে বর্তমান প্রশাসন নিয়ে তা করা সম্ভব বলেও মনে করেন সিইসি। ইলেকট্রাল প্রসেসের উপরে, ইলেকশন কমিশনের উপরে, ইভেন আমাদের যারা ইলেকশন পরিচালনা করেন, সেটা প্রশাসনের হোক, পুলিশের হোক, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, মানুষের আস্থাটা নষ্ট হয়ে গেছে। টোটালি প্রিসাইডিং পুলিং অফিসার মিলে একটা সুন্দর নির্বাচন দিতে পারে, এই যে একটা মানুষের যে বিশ্বাস, আস্থা জায়গাটাকে সৃষ্টি করে দেওয়া, এটি একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা হলে একাধিক কিংবা পুরো আসনের ভোট গ্রহণ স্থগিত করা হবে বলেও জানান সিইসি। বলেন, বড় চ্যালেঞ্জ থাকলেও নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব। চ্যালেঞ্জের মধ্যে এই আইন শৃঙ্খলাটা, আমি বলবো যে চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ইনশাল্লাহ এই চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে পারবো। মানুষ নির্ভয়ে পছন্দের প্রার্থীকে যাতে ভোট দিতে পারে সেই ধরনের একটা পরিস্থিতি আমরা সৃষ্টি করতে চাই। পরে দুপুরে রংপুর সার্কিট হাউসে আইন শৃঙ্খলা কমিটির বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধেই হতে পারে জাতীয় সংসদ নির্বাচন। ইলেকশন তো ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে ইনশাল্লাহ, নেক্সট ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। ফার্স্ট অফ অল তো বিশৃঙ্খলা করার সুযোগ দিতে থাকবেন, বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না, নাম্বার 1। আর আমি ইচ্ছা করলো কেউ একটা গুলমাল করলো আর ইলেকশন কনস্টিটিউয়েন্সি ক্যান্সেল করে দেন, এমন তো না। প্রপার তদন্ত হবে, তো প্রপার তদন্ত হবে, যদি দেখা যায় যে আসলে ক্যান্সেল করার মতো, তাহলে না হবে। ভোটে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হলে দলগুলো নির্বিঘ্নে ভোট উৎসবে অংশ নেবে বলেও মন্তব্য সিইসির। কেউ ভোট বর্জন করলেই তাকে দেশদ্রোহী বলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধান নির্বাচন কমিশনার। সানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। গণ অভ্যুত্থানের পর ভালো কিছুর আশায় গোটা বাংলাদেশ এখন তাকিয়ে আছে বিএনপির দিকে, এমন মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, জনগণের সে প্রত্যাশা পূরণ করাই বিএনপির প্রধান দায়িত্ব। রাজধানীতে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ট্যাবের জাতীয় কাউন্সিলে তিনি আরও বলেন, আগামীতে দলের সাংগঠনিক কমিউনিটিগুলো হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী। আওয়ামী অপশাসনে বিরোধী রাজনীতি যখন কোণঠাসা, তখনও বিরোধী মতের প্ল্যাটফর্ম হয়ে প্রতিবাদে সরব ছিল ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। 6 বছর পর শনিবার রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের হলে অনুষ্ঠিত হল সংগঠনটির জাতীয় কাউন্সিল। সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, 5 আগস্টের পর নিরপেক্ষ মানুষ বিএনপির কাছে ভালো কিছুর পরিবর্তন প্রত্যাশা করে। এজন্য দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা বাড়ানোর তাগিদ দেন তিনি। যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সবচাইতে বেশি সম্ভাবনা দেশ পরিচালনা করার একটি নির্বাচনের মাধ্যমে অবশ্যই, সেই জন্য বিএনপির কাছে প্রত্যাশা করে বেটার কিছু, ভালো কিছু। গণতন্ত্রের ভিতকে ধীরে ধীরে আমাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে। সেটি বাংলাদেশের সকল পর্যায়, স্থানীয় সরকার পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত। জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারলে সকলকে নিয়ে দলের 31 দফা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। গত 15 বছর এবং জুলাই আগস্ট সহ যে আহত হয়েছে, বিভিন্নভাবে আহত হয়েছে, এই মানুষগুলোর প্রত্যাশা আমরা সকলে মিলে যদি পূরণ করতে সক্ষম হই, তাহলেই আমরা আমাদের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে পারবো। এখানে আমাদের প্রত্যেকটি মানুষকে একটু করে হলেও কন্ট্রিবিউট করতে হবে এবং আমরা সেটা পারবো। সম্মেলনে যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী। আপনারা এখানে একটা সেন্টার করে তুলতে চান, যেগুলো সেন্টার অফ এক্সেলেন্স, কিন্তু আমরা সেটা করতে পারছি না। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের ভবিষ্যৎ নেতা, ভবিষ্যৎ কান্ডারি, ভবিষ্যতের আমাদের প্রধানমন্ত্রী আজকে এখানে বসে। ওষুধ নীতির সমালোচনা করে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের ভুল নীতির কারণেই ধ্বংসের মুখে দেশের ওষুধ শিল্প। অর্থাৎ এই সরকারের নীতিগুলো এমন হয়ে দাঁড়িয়েছে। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। এই ছিল প্রবাসের সংবাদে। ধন্যবাদ সবাইকে।